গলা ফাটিয়ে ডাকল, আপা, আপা। এই মেয়ে এখন আমার রুমে কি করছে? দাদু তো চলে গেছে। তুই বলেছিলে দাদু চলে গেলে এই মেয়ে আমার রুমে আর থাকবে না। এখনো সেখানে কি করছে? সব জিনিসপত্র নিয়ে এক্ষুনি বের হতে বল। বাসন্তী আঁতকে উঠল। ইস, সে তো ভুলেই বসেছিল ব্যাপারটা, এখন কি হবে? চিৎকারের আওয়াজে তাসফি ধরভর করে উঠে বসল। সদ্য ঘুম থেকে উঠায় তার মস্তিষ্ক এলোমেলো। নিস্তব্ধর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এভাবে চিল্লাচ্ছেন কেন? নিস্তব্ধ তার কথার কোনো জবাব দিল না। বাসন্তী এসে বলল, ভাই, এ কদিন তো ঠিকই থাকলি, আর কটা দিন থাক না একসঙ্গে, সব ঠিক হয়ে যাবে দেখবি। বাধ্য হয়ে থেকেছিলাম আপা, আর এক মুহূর্তও থাকতে চায় না। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বল আমার রুম ছেড়ে। আর এক মুহূর্ত ওর সঙ্গে থাকা সম্ভব না আমার পক্ষে। তাসফি নিস্তেজ হয়ে বসে রইল। অহংকারী পুরুষটি বাধ্য হয়ে তার সঙ্গে রুম শেয়ার করেছে। সে কি এই পুরুষের রুমে থাকার জন্য মরে যাচ্ছে? কখনো না। এত অপমানের পরে তো সে কিছুতেই থাকবে না। ছেলের চেঁচামেচি শুনে অনিমা বেগম এগিয়ে এলেন। ভেবেছিলেন ছেলে তার বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু না। এদের বাপ ছেলের রক্ত তো একই। কি করে শুধরাবে এরা? বাসন্তী আবার কিছু বোঝাতে গেলে অনিমা বেগম থামিয়ে দিল তাকে। তাসফি, লাগেজ গুছিয়ে বেরিয়ে এসো, বাসন্তী তোমায় রুম দেখিয়ে দেবে। তাসফি কাঠের পুতুলের মতো শাশুড়ির কথা মেনে নিল। অনিমা বেগম আবার বললেন, তাছাড়া তাসফির এখনো সংসার করার বয়স হয়নি, তার এখন পড়াশোনা করে সেটেল হওয়ার বয়স। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ সেটাই। তবে এখন থেকে পড়াশোনাই করো তো। বিয়ে কেন দিল? বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না মা? অনিমা বেগম ছেলের কথার কোনো জবাব দিল না। সব কিছুর একটা কারণ থাকে নিস্তব্ধ, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই। আমাদের নিয়তিতে যা আছে তা তো ফলবেই, তুমিও তা আটকাতে পারবে না। বলেই তিনি রুম ত্যাগ করলেন। নিস্তব্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না। তার সারা শরীরে রক্ত টকবক করছে। এত মেন্টাল স্পেস সে নিতে পারছে না। ওয়াশরুম ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তাসফি নিজে লাগেজ গুছিয়ে শূন্য চোখে আরেকটা বার রুমটাতে চোখ বুলিয়ে নিল। অতপর নিষ্প্রাণ চোখে বেরিয়ে গেল রুম থেকে। এই দুদিনে পুরুষটি তার মায়ায় পড়েনি। অবশ্য দুদিনে তাসের ঘরে কি আর এ সম্ভব? বাকিটা উপরবালাই জানেন। রমণী ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পেছনে পড়ে রইল নিস্তব্ধ ইয়ারের শূন্য ঘরখানা। তাসফি আজ থেকে বাসন্তীর রুমে থাকবে। বাসন্তী তাকে অন্য রুম দিতে গেলে তাসফি মুচকি হেসে বলল, কিছু বলো না আপা, আমি একা একা কিছুতেই থাকতে পারবো না, আমি তোমার সঙ্গেই থাকবো। ও বাড়িতে তো রাতে দাদিকে নিয়ে ঘুমাতাম, বুঝলে? অবশ্য তোমার সমস্যা হলে বলতেই পারো, আমি কষ্ট হলেও মানিয়ে নেব। মানিয়ে নেবেও কথাটা যেন একদম তীরের মতো বাসন্তীর বুকে এসে ফোনা তুলল। মানিয়ে নেওয়া বাক্যটা যে বড্ড বিষাক্ত। জানা সত্ত্বেও সে কি করে এই মিষ্টি মেয়েটাকে বিষের মাঝে পাঠাবে? বাসন্তীর নিস্তব্ধর উপর বড্ড রাগ হলো। তার ভাই সব বুঝেও কেন এমন অবুঝেপনা করছে? সে কিছুতেই ঠাহর করতে পারছে না। এমন মিষ্টি মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে তার ভাই? বাসন্তীর পক্ষে তো আর জানা সম্ভব নয় তার ভাইয়ের মনের গোপন রহস্য। যদি জানতো এখনই সব নিমিষে সমাধান করে ফেলত, তার ভাইকে গাঙ্গে ছুঁড়ে ফেলত। নিস্তব্ধ আকাশে জুড়ে মিটিমিটি তারারা জলজল করছে, যেন কালো রঙের মাঝে কতগুলো তারবিহীন অদৃশ্য ফেরি লাইট জেলে দেওয়া হয়েছে গগনের বুকে। ওসমান ভিলায়ও বিরাজ করছে নিস্তব্ধতা। কিছুক্ষণ আগেই হীনমনতা ঢাকার আপ্রাণ চেষ্টা করছে সকলে। সঙ্গে তাসফির মনোভাব পুলকিত করতে উঠে পড়ে লেগেছে সবাই। সে তা ঠিকই বুঝতে পারছে। যেমন কিছুক্ষণ আগে ফিরোজা বেগম কোমর দুলিয়ে হেঁটে এলো বাসন্তীর রুমে। বলল, শোন নাতি বউ, একদম চিন্তা করবি না। তেরা নাতির তেরা ঘাড় সোজা করা আমার 2 মিনিটের কাজ, বুঝলি? ওর মাথার সমস্ত চুল ছেটে আমি ন্যাড়া যদি না করছি, আমার নামও ফিরোজা বেগম নয়, এই আমি বলে রাখলুম। বিয়াই মশাইকে একবার শুধু আসতে দে, মাঘ মাসের শীতে ওরে পচা পানির পুকুরে চুবামু আমি, এই বলে রাখলুম। যখন ঠরঠর করে কাঁপবে তখন ওই হতচ্ছাড়া আমার পায়ে পড়বে, কান ধরে তোর কাছে ক্ষমা চাইবে, দেখে নিস নাতি বউ। তারপর নিলয় সাহেব এলেন। এসে তাসফির মাথায় কিছুক্ষণ আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন। পায়েল ভাবি এসেও তাসফির পাশে বসে গল্পের আড্ডা জমিয়েছেন, যেন তাসফির মন ফুরফুরে থাকে। তাসফি কি কিছুই বোঝে না? সে সকলের ভাবমূর্তি বুঝতে পারছে। আর ছোট্ট পান্না তাসফির কোলের মাঝে বসে আছে। ছোট্ট পান্নাও এর থেকে বাদ যায়নি।
পান্না তার ছোট্ট ছোট্ট আঙ্গুলে তাসফির সারা মুখ বুলিয়ে দিলে বলল, কাকিয়া কাকিয়া, তুমি একদম মন খারাপ করো না। কাকাইকে বকে দেব, এই এতগুলো বকে দেব। আমার কাকিয়ার সঙ্গে আড়ি করায় কাকাইয়ের সঙ্গে আজ থেকে আমারও আড়ি। তাসফি মনে মনে ভীষণ মজা পাচ্ছে, সঙ্গে উপভোগ করছে সকলের আদরগুলো। এমন মিষ্টি আদর পায় না সে কতগুলো বছর। শেষ কবে মায়ের আদর অনুভব করেছিল তার হদিস নেই। অতীতের স্মৃতি নিষ্প্রাণ হচ্ছে ধীরে ধীরে। মানুষের বয়স যত বাড়ে শৈশবের স্মৃতি তেমনই ম্লান হতে শুরু করে। প্রথমে খারাপ লাগলেও এখন তার ওই অসভ্য ইতস্ত নিস্তব্ধকে হাজারটা ধন্যবাদ দিতে ইচ্ছে হচ্ছে। এই যে ওই অহংকারী লোক যদি তাকে বের করে না দিত, সে সকলের এমন মিষ্টি আদরগুলো পেত না তো। সে কি বুঝতে পারতো এই কদিনেই সকলের মনের মাঝে কতখানি জায়গা করে নিয়েছে। ভালোবাসা সত্যিই সুন্দর, অসম্ভব সুন্দর, যদি হয় তা একটি স্বয়ংসম্পূর্ণ পরিবার থেকে। এই যে সবাই তাকে আদর করলেও ইয়ানা ভাবি মুখ বাঁকিয়েছে। এতে তাসফি বুঝে গিয়েছে ওই নারীর মনে অহংকার পরিপূর্ণ। আর তাসফি সাবধান হয়ে গেল। অহংকারী নারীদের সংস্পর্শে থাকা ভয়ঙ্কর। তারা তোমার নিষ্পাপ হৃদয়কেও অহংকারে পরিপূর্ণ করে দিতে পারে। তাই তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলাই সর্বোত্তম পন্থা। এই জন্যই বলে, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। তিনি যাহাই করুক না কেন, এতে তোমার কল্যাণ নিশ্চিত। তাই আমাদেরও তার উপর সম্পূর্ণ আস্থা রাখা উচিত। অসম্ভব সুন্দর একটি সকাল। পাখির কিচিরমিচির শব্দে কেমন গুঞ্জন সৃষ্টি করেছে ধরণী। কেমন মন মাতানো হালকা বাতাস বইছে। ব্যালকনিতে থাকা ফুল গাছের পাতাগুলো কেমন নাচছে তাসফির আনন্দে। তারা ফিসফিস করে তাসফিকে জিজ্ঞেস করল, হে সুন্দরী রমণী, তোমার কিসের এত আনন্দ? আমাদেরও জানাও, মোরাও একটু নিজেদের নির্জীব হৃদয়কে সতেজ করি। তাসফি বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আয়নার সামনে দাঁড়িয়ে সাদা অ্যাপ্রন গায়ে দিতেই কেমন শিরশিরানো অনুভূতি ছেয়ে গেল মনটা। নিজের স্বপ্নকে পূরণ হতে দেখলে বোধহয় এমনই অনুভূতি হয়। বাসন্তী দেখে ভারী অবাক হলো। ইস, মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে, যেন চোখ ফেরানো দেয়। মেয়েটার কাজলবিহীন মায়াবী চোখ যেন ঝলসানো রূপের ইঙ্গিত দেয়। কে বলে কাজল কালো আঁখিতেই নারীর চোখ সুন্দর? কই, তাসফির তো কাজল লাগছে না। তাকে তো ওই আনন্দস্ফূর্ত চোখে মায়াবী লাগছে ভীষণ। তাসফি নিচে নামলে অনিমা বেগম তাকে মন ভরে দেখে। মেয়েটা আজ নিজের স্বপ্নের ক্যাম্পাসে পা রাখবে। ডাক্তার হওয়ার স্বপ্ন যেন তার পূরণ হবে। এই পর্যায়ে আসতেই তো তার আজ এত কিছু। এই স্বপ্ন পূর্ণ না করলে কি হয়? নিজের ছেলে দ্বারা ওর প্রথম স্বপ্ন পূরণ না হলে কি হবে? বাকি স্বপ্নগুলো পূরণে সে সাহায্য করবে এই মেয়েটাকে। কখনো তিনি একা ভাবতে দেবে না ওকে। মেয়েটার সামনে যে অনেক বড় ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উদ্যান কি করে গুছিয়ে নতুন করে সব শুরু করবে মেয়েটা, তা সে জানে না। তবে অনিমা বেগম সর্বদা সাহায্য করবে। অনিমা বেগম মেয়েটার জন্য মন ভরে দোয়া করেন। ভীষণ ব্যস্ততার মাঝে কেটে গেছে দীর্ঘ 1টি মাস। নিস্তব্ধ ইয়াসার আজ বাড়িতে নেই 1 মাস যাবৎ। তাসফিকে নিজ রুম থেকে বের করে দেওয়ায় পরদিনই সে প্ল্যান করে পাড়ি জমায় দূর অজানায় বিদেশের মাটিতে, তার ডাক্তারি কার্যকলাপে। কি কার্যকলাপ তা তাসফি জানে না, তার জানার দরকারও নেই। অতঃপর তাসফির সাথে অহংকারী পুরুষের না হয়েছে দেখা, না হয়েছে কথা। থাকুক অহংকারী পুরুষ তার অহংকার নিয়ে, তাতে তাসফি ইবনে আনহার কি? সে আছে তার নিজের দুনিয়ায়। পাখির কাকলিতে ঘুম ভাঙে তাসফির। এই ব্যস্ত শহরের মাটিতে পাখির কিচির মিচিরের আওয়াজ হঠাৎ মেঘ ঢাকা আকাশে চাঁদ মামার দেখা পাওয়ার সমান। আজ ঘুম থেকে উঠে তাসফি সোজা জামা কাপড় নিয়ে এসে ঢুকলো নিস্তব্ধ রুমের ওয়াশরুমে। গত 1 মাস যাবৎ এই কাজটাই করে এসেছে। অহংকারী ডাক্তার না থাকায় ফায়দা লুটে সে দারুণভাবে। এই যে তার ওয়াশরুম, গোসল করে মেলি সব ফেলে রাখা। ড্রেসিং টেবিলে সব তার ক্রিম, লোশন। ওয়ার্ড্রোবের সব তার জামা কাপড়। সে যখন তখন এই বিছানায় এসে ঘুমিয়ে থাকে। অহংকারী ডাক্তারের পারফিউমের ঘ্রাণ মাখে নিজের গায়ে। মাঝে মাঝে ভাবনার সাগরে ডুবে গিয়ে রাতেও নিস্তব্ধ রুমেই ঘুমিয়ে পড়ে সে। বিছানার সকল বালিশ, কাঁথা, কোলবালিশে এখন তাসফির মেয়েলি সুভাষে আচ্ছন্ন। তাসফি ভেবে রেখেছে যেদিন ওই লোক আসবে আগের দিন সে তার সকল জিনিসপত্র সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়ে ফুরুত হবে, পগার পার হবে। ওই নিস্তব্ধ না বিধ্বস্ত আর টিকিটাও খুঁজে পাবে না। পাবে শুধু তার গায়ের মিষ্টি সুঘ্রাণ। আহা কি শান্তি! নানি হেসে হেসে বলেছে, আরে দেখিস লো মেয়ে, আমার নাতি আসলে তুই এগুলো সরানোর ও সুযোগ পাবি না। তাসফি রাগ দেখিয়ে বলেছে, কেন সুযোগ পাবো না? আসলে তো বাসন্তী আপাকে জানিয়ে আসবে, সঙ্গে আমিও জেনে যাব। সরো তো বুড়ি।
এই বুড়ির কথাই ফলবে, তুই দেখে নিস লো মেয়ে। সব সখীরে পার করিতে নেবই আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা। ও আমি প্রেমের ঘাটের মাঝি। গান গাইতে তাসফি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার পরনে তোয়ালে, ওপরে শুধুমাত্র মিলি বস্ত্রটি পরিধান করা। তার খুব বাজে অভ্যাস, ওয়াশরুম এসে কাপড় বদলাতে পারে না, পানিতে সব ভিজে যায়। তাই তো প্রতিবার বাইরে এসে কাপড় পাল্টাতে হয়। দিনের আলোয় রুম এখন স্বল্প আলোকিত, আলসেমিতে সে লাইট জ্বালানো না, সেভাবেই কাপড় চেঞ্জ করে ফেলল। অথচ রমণী একবারও ঠাহর করলো না। বিছানায় কাঁথা গায়ে শয়নরত অবস্থায় একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন পুরুষালী চোখ তার সকল চঞ্চল কর্মকাণ্ড ভ্রু উঁচিয়ে পর্যবেক্ষণ করছে। রমণীর শরীরে মেলি ভাঁজের অর্ধাংশ তো পুরুষটির তীক্ষ্ণ চোখ না চাইতেও দেখে ফেলল। পুরুষটি চাইলেও নিজেকে আটকাতে পারেনি সে অদ্ভুত বশীকরণ থেকে। রমণী কি তা একবারও টের পেল না? হাতে পায়ে ক্রিম মাখিয়ে তাসফির ঝটপট বেরিয়ে গেল রুম ছেড়ে। বড্ড তারা তার আজ, কলেজে প্রথম ক্লাস নেই তার। তাই ভেবেছে একবারে ও বাড়িতে গিয়ে দাদির সঙ্গে দেখা করে আসবে। আধ ঘন্টার পথ, 1 ঘন্টায় যাবে আর আসবে। সে পথেই কলেজে চলে যাবে। কোনো রকমের ডিম সিদ্ধ আর 1 গ্লাস দুধ খেয়ে বেরিয়ে গেল। বাসন্তী তাকে কি যেন বলতে চাইলো, তাও শুনল না। ও বাড়িতে গিয়ে তাসফি দাদিকে দেখে আবার তাড়াহুড়ো করে কলেজে পৌঁছালো। প্রথম দিন মেডিকেল কলেজে পা রেখে তাসফির প্রথমে যে কথাটি মস্তিষ্কে এসেছিল তা হলো সে তার স্বপ্নের একদম চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে। এখানেই তাকে প্রচুর পরিশ্রম করে একজন ভালো ডাক্তার হতে হবে। সে যখন ভর্তি পরীক্ষা দিল, সরকারিতে চান্স পেল না, প্রচুর কান্না করেছিল। তখন তাকে সন্ধ্যায় এসে বাবা বলল তাকে প্রাইভেটে ভর্তি করবে। খুব খুশি হয়েছিল সে, আনন্দে তার চোখ চকচক করেছিল। অথচ তাসফির একদমই মাথায় আসেনি তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কি করে বাবা তাকে প্রাইভেট মেডিকেলে পড়ালেন, কি করে পাবে এতগুলো টাকা। তার 1 মাসের মাথায় তাসফির বিয়ে হয়ে গেল এক অচেনা পুরুষ মানুষের সাথে। আর আজ 1 মাসের বেশি সে শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া। আহা, কি জীবন তার। বিয়ের পর তাসফি বুঝতে পারলো বাবা কেন সেদিন তাকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানোর কথা বলেছিল। আমার যে তোকে 5টা বছর প্রাইভেটে পড়ানোর এত টাকা নেই রে মা, তাই তোর নিয়ে বিয়ে। ও বাড়ি গিয়ে তুই তোর স্বপ্ন অনায়াসে পূরণ করতে পারবি রে মা। তাসফি যখন বলল বাবা আমি MBBS শেষ করে বিয়ে করি, তখন তার বাবা তার মাথায় হাত দিয়ে বলেছিল। তাই তাসফিও স্বার্থপরের মতো বিয়ের পিঁড়িতে বসে গেল। তবে শুধুই কি তাসফির মেডিকেলের স্বপ্ন পূরণের জন্য এই বিয়ে? ওপর দিয়ে দেখতে সবটা যতটা সহজ, সব কিছু কি আসলে এত সহজ? না তো, সব কিছু যে সহজ নয়। মানব জনমের থেকে মানুষের চিন্তাধারা যে আরও জটিল পর্যায়ে। আজ তাসফি উপর থেকে তার বাবার কথায় বিশ্বাস করে ফেলেছে, কিন্তু আসলে কি কথা সত্য কি মিথ্যা রমণী বুঝবে কেমন করে? ক্লাসরুমে প্রবেশ করে তাসফির প্রতিদিনের চাইতে আজ একটু বেশি গুঞ্জন ফিসফাস শুনতে পেল। সে 3য় বেঞ্চে তার বান্ধবী আশার পাশে গিয়ে বসলো। আশাকে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত কথা হচ্ছে রে আশা? আশাও সকলের মতো ফিসফিস করে বলল, আজ কলেজে নতুন একজন ডাক্তার এসেছে, ভীষণ হ্যান্ডসাম দেখতে রে তাসফি। আমি তো ক্রাশ খাইছি ভাই। ইস কি লুক, কি অ্যাটিটিউড, অসম। তাসফি আশার বাহুতে থাপ্পড় মেরে বলল, পাখির বাসায় এমন ফিসফিস করছিস কেন? আর হ্যান্ডসাম ডক্টর দেখে ক্রাশ খেতে হবে তোর? বাড়িতে ভাত খাসনি, নির্লজ্জ মেয়ে মানুষ। যদি তার বউ বাচ্চা থেকে থাকে? আরে মনে হয় না বউ বাচ্চা আছে, একদম ইয়াং, আর থাকলেও সমস্যা নেই। তাসফি আরও একটা মারলো ওর বাহুতে। সে আশেপাশে তাকালো, শুধু গুঞ্জন কার? নতুন হ্যান্ডসাম ডাক্তারের। তাসফি ভেবে পায় না এরা কি করে ডাক্তারি পড়তে আসলো। মানুষ এত ফাউল প্যাচাল কেমনে পারে? পড়তে এসেও এদের ক্রাশ খেতে হবে, তাও শিক্ষককে দেখে। আর এখন যুবক সুদর্শন ডাক্তার কয়জনই বা আছে দেশে, সবার মাথায় টাক পড়া। পড়তে পড়তে তাদের মাথার চুল উধাও। তার কলেজে সুন্দরের মাঝে 2 জন ডাক্তারই আছে, তার বর নিস্তব্ধর বন্ধু সুজন এবং হাবিব স্যার। গুঞ্জনের মাঝে হঠাৎ ক্লাসে স্যার প্রবেশ করলো। আশা ইশারায় তাসফিকে দেখালো, এই তো সেই আমার ক্রাশ ডাক্তার। উফ কি লুক দোস্ত, প্রতিদিন এমন ডাক্তারের দেখা পেলে আমি প্রতিদিন ক্লাস করতাম সবগুলো। হাসার কথায় সুদর্শন ডাক্তারের দিকে তাকিয়ে তাসফির পিলে চমকে উঠল। এ কি দেখছে সে? তার সামনে সে ভুল দেখছে না তো? বিস্ময়ে হতভম্বে তার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। এ কি করে সম্ভব? সুদর্শন অপরূপ সৌন্দর্যধারী পুরুষের পদচারণ ক্লাসরুমে পড়তেই সঙ্গে সঙ্গে পুরো রুম জুড়ে এতক্ষণে সকল গুঞ্জন ভাটা পড়ল যেন মুহূর্তেই। লম্বা চওড়া ফর্সা সুদর্শন পুরুষটির ঠোঁটের কোণে বিরাজমান এক টুকরো গাম্ভীর্যতার ছাপ।
তার গম্ভীর ভাবভঙ্গিতেই যেন মেয়েরা অধিক আকর্ষিত হয়। তবে হাসলে পুরুষটিকে কেমন লাগবে হয়তো সেই চিন্তাই রমণীদের মাথায়। আকর্ষিত হওয়ারই কথা, কারণ এই পর্যন্ত এই মেডিকেল কলেজে সুদর্শন স্যারদের দেখা পেয়েছে তারা খুবই কম। ওই হাতে গোনা 2 থেকে 3 জন। সুদর্শন গম্ভীর মুখ পুরুষটি অ্যানাটমির বই হাতে নিজের জন্য বরাদ্দকৃত লেকচারের স্থানে গিয়ে দাঁড়ালো। তাসফি বিস্ময়ে এখনও বিমূঢ় হয়ে বসে আছে। পাশ থেকে আসার শত কথা বলে গেলেও একটাও তার কর্ণগোচর হলো না বোধহয়। তার মস্তিষ্ক জোরে তো এখন শুধু ওই মানবের পাশ। সর্বনাশ করেছে। এই লোক বাড়ি ফিরল কবে? আর ফিরেই কি এই মেডিকেল কলেজে জয়েন করলো? তাসফির দেখতে কোথাও ভুল হচ্ছে না তো? উফ, পাগল হয়ে যাবে সে। যদি ফিরেই থাকে তাসফি কেন তাকে দেখলো না? আবার কেউ তো তাকে জানায়ও নি যে এই লোক আসবে। তাহলে কি এই অহংকারী পুরুষ কোনো হোস্টেলে উঠল? তাসফি আশাকে ফিসফিস করে বলল। এই পাখির বাসা আমার একটা চিমটি কাটতো। আশা ঠোঁট উল্টে বলল। কেন? আরে ভাই যা বলছি কর না। আশা নিরুপায় হয়ে চিমটি কাটতেই তাসফি উ করে শব্দ করে উঠল। ও মাই গড, এ তো সত্যি নিস্তব্ধ ইয়াসার। স্বয়ং তার সামনে। কাম সারছে। লোকটা 1 মাসেই বিদেশ থেকে চলে এলো। তাসফির চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। তার সব জিনিসপত্র মেলি বস্তুগুলো এই লোকের রুমে। যদি দেখে ফেলে কি কাণ্ড করবে খোদা মালুম। ইয়া খোদা, এই ক্লাস শেষে তাকে বাড়ি যেতে হবে দ্রুত। সব সরিয়ে ফেলতে হবে তার 1 নিমিষে। আর রক্ষে নেই। তাসফি কেন যে এত আরাম আয়েশ করতে গেলি এখন ঠেলা সামলা। বুড়ি ঠিকই বলেছিল। তাছাড়া এই লোক যদি এসেই থাকে, তাসফি সকালে তো তার রুমে গেল, কই তখন তো রুমে দেখা গেল না তাকে। সত্যি কি হোস্টেলে উঠেছে? আরে ধুর, অত বড় একখানা বাড়ি ছেড়ে সে হোস্টেলে কেন উঠবে? শত ভাবনা চিন্তার মাঝেই তাসফি কানে ভেসে এলো পুরুষটির গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। Hi, I'm Dr. Nistabdo Yashar and your new lecturer. So everyone, please adjust with me. অতপর কারো দিক না তাকিয়ে নিস্তব্ধ নিজের মতো লেকচার দিতে শুরু করলো। তাসফি নিচু হয়ে বসে আছে, তাকে আবার না দেখে ফেলে। আশা রাগর করে বলল। কি ব্যাপার বলতো তোর তাসফি? আমাকে এত কথা শুনিয়ে এখন নিজেই এমন বিড়ালের মতো মিউ মিউ করছিস কেন? আজব। চুপ থাক পাখির বাসা, তুই বুঝবি না বই, বুঝলে তো হতোই। আশা তাসফির ভাবভঙ্গি কিছু না বুঝে শুধু হতাশ নয়নে তাকিয়ে রইল। নিস্তব্ধ লেকচার শেষে নিজের মতো করে বেরিয়েও গেল, কারো দিকে না তাকিয়ে। তাসফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, তাকে তো দেখেনি। নিস্তব্ধ ক্লাসরুম ত্যাগ করতে তাসফি ঝড়ের গতিতে বেরিয়ে এলো। সময় নেই তার হাতে। তাড়াহুড়ো করে বাসায় ফিরল সে। কি আশ্চর্য, তার সারাটা দিনই কি তাড়াহুড়ো করে যাবে নাকি আজ? এখন আবার ওই লোকটার রুম থেকে সবকিছু তাড়াহুড়ো করে সরাতে হবে। উপস। তাসফি নিজের ব্যাগ রেখে কোনো রকমে ফ্রেশ হয়ে লেগে গেল জিনিসপত্র গোছাতে। অথচ বোকামেটা জানেই না নিস্তব্ধ অনেক আগে এগুলো অবলোকন করে গেছে। কাল রাতে যখন নিস্তব্ধ প্রথম নিজের রুমে ঢুকে, চারপাশে একটা মেলি মিষ্টি গন্ধে তার মন পুলকিত হয়। সে ওয়াশরুমে ঢুকতেই দেখতে পায় বেসিনে নতুন ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, মেলি সব জিনিসপত্র। আশ্চর্যজনকভাবে এসব দেখে সে হতভম্ব হয়ে যায়। বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে যায় আপনা আপনি। তোয়ালে রাখার স্ট্যানে তাকিয়ে সে বাকরুদ্ধ হয়ে যায়। নিজের নামের মতোই তার কণ্ঠনালী নিস্তব্ধ হয়ে যায়। রাগ করবে না দেখাবে সে নিজেই বুঝে পায় না। একটা নয়, দুটো নয়, পুরো 3-3টে পেন্টি ব্রায়ের সমাহার। আস্তাগফিরুল্লাহ। মনে হচ্ছে কয়েকদিন পর এখানে দোকান দেওয়া হবে। আশ্চর্য, ওই পুচকে মেয়ে এসব করেছেটা কি? রাগে তার চোখ লাল হয়ে আসছে। রুম থেকে বের করে দেওয়ার পরেও এই অপকর্মগুলো ঠিক করেছে ওই পুচকি মেয়েটা। কোনো রকমে নিস্তব্ধ ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোবের প্রথম ড্রয়ার খুলে সে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। পুরো ড্রয়ার জুড়ে মেয়েদের জামা কাপড়ে ভর্তি করা। নিচের ড্রয়ার খুলে দেখে সেটাতেও তাই। অবশেষে পরবর্তী ড্রয়ারে তার জামা কাপড় সাইড করে রাখা গেল। তীব্র অনুভূতিতে সে কি রিয়েক্ট করবে সেটাই ভুলে গেছে। এই মেয়ে তার জীবনে আসবে বলেই বোধহয় বাবা তার নাম নিস্তব্ধ রেখেছিল। কোনো রকমে নিজের ড্রেস চেঞ্জ করে নিল সে। তার এই মুহূর্তে রেস্ট দরকার, ভীষণ ঘুম দরকার তার। দীর্ঘ ঘন্টা জার্নিতে তার বেহাল অবস্থা, সঙ্গে রুমে পরিস্থিতিতে তার অবস্থা আরও মারাত্মক। অবশেষে বিছানা গেল নিস্তব্ধ। তবে ঠিকমতো ঘুমাতে পারলই বা কোথায়? পুরো বিছানা জুড়ে মেলি মিষ্টি সুবাসের ছড়াছড়ি। ভীষণ মন কাড়া।
খারাপ নয়, মন মাতানো। তার বুঝতে বাকি রইল না ওই মেয়ে তার বিছানাটাও দখল করে নিয়েছে। বালিশের পাশ হাতে নিস্তব্ধ একটা ওড়না পেল। নাকে নিয়ে শ্বাস নিতেই তার মন প্রাণ যেন কেমন মন মাতানোর দোলায় হারিয়ে গেল। তার রুমে এসব কর্ম করা শুধুমাত্র ওই একটা মেয়ের পক্ষেই সম্ভব, আর সে হচ্ছে তার একমাত্র বউ, যাকে সে মুখে অস্বীকার করেছে। অতপর শত চেষ্টা করে সকালের দিকে যখন তার চোখের ঘুমেরা ধরা দিল, ঠিক তখনই মিষ্টি রিনিঝিনি কণ্ঠের স্বরে গান তার পাতলা ঘুমটুকু পুনরায় ভেঙে দিল। আর তারপর 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 সর্বশেষে সকালের দৃশ্য দেখে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার বাকরুদ্ধ কিংকর্তব্য বিমূঢ়। আর সকালে ওয়াশরুমে গিয়ে নিস্তব্ধ 3টে ব্রায়ের জায়গায় 4টে ব্রা আবিষ্কার করল। গ্রেট, তুমি নিস্তব্ধ ইয়াসার, তুমি গ্রেট। এত কিছু আবিষ্কার করে তো তোমার বিজ্ঞানী হয়ে যাওয়া উচিত, সঙ্গে ডাক্তারি ছেড়ে এই বস্তুগুলোর ব্যবসা করা উচিত। তাসফির গোছানোর মাঝে বাসন্তী রুমে এলো। সে আফসোস নিয়ে বলল, এগুলো গুছিয়ে আর কি হবে তাসফি, ভাই তো দেখিয়ে ফেলেছে। তাসফি চোখ বড় বড় করে ফেললো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখে ফেলেছে মানে? ভাই তো কাল রাতে এসেছে, এসেই তো দেখেছিস। তাসফির ঠাস করে বসে পড়লো ফ্লোরে। শেষ, তাসফির সব শেষ। বদলোক তার সব দেখে ফেলেছে। ওয়াশরুমে তার ছি 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 ছি, তার মান সম্মান আর কিছুই রইল না। সে এই লোককে মুখ দেখাবে কি করে? খোদা! আরে আরে কি করছিস? হঠাৎ কিছু মনে হতে তাসফি চট করে বাসন্তীর দিকে তাকালো। আপা উনি ঘুম থেকে উঠেছে কখন? কেন 10টার দিকে? তাসফি যেন হাফ ছেড়ে বাঁচল। যাক বাবা, লোকটা তার চেঞ্জ করা তো দেখেনি, নিশ্চয়ই ঘুমিয়েছিল। যতই সে ব্লাউজ পেটিকোট পরে লোকটার সামনে ভাবলেশীন দেখাক, আসলে তো তা নয়। সেদিন তো সে নিজেও ভীষণ লজ্জা পেয়েছিল, তবুও নিজেকে স্বাভাবিক রেখেছিল। না হলে অহংকারী লোকটা তো তাকে ড্রামা কুইন বানিয়ে দেবে। তবুও তাসফির মন খচখচ করতে থাকে। লোকটাকে একবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে শিওর হতে হবে, না হলে তার আর মান সম্মানের কিছু বাকি থাকবে না। তবে সে লোকটার সামনে যাবে কিভাবে? বাসন্তী বেরিয়ে গেল। দেখুক তার সব জিনিস সে তবুও বের করবে। এত এত জিনিসপত্র গোছাতে ঘন্টা পেরিয়ে গেল। আশ্চর্য, এত জিনিস সে এই রুমে আনলো কখন? তাসফি আনমনে সব গুছিয়েই যাচ্ছে। বেলা গড়ালো অনেকটা সময়। নিস্তব্ধ নিঃশব্দে রুমে প্রবেশ করলো। হাতের ঘড়ি টেবিলে ঘুরে রাখতে রাখতে ঠ্যাস দিয়ে বলে উঠল, ম্যাডামের জিনিসপত্র যখন পোর্টনে নিয়ে এসছেন, ফিরে দেওয়ার কী দরকার? হঠাৎ আওয়াজে তাসফি চমকে তাকালো পেছনে। ইয়া খোদা, এই লোক এসেও গেছে। এবার সে কি করবে? চন্দ্র কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এই লোকের সামনে দাঁড়ানো যাবে না। নো রিস্ক, নো অপমান। নিস্তব্ধ পুনরায় কিছু বলে ওঠার আগেই তাসফি গোছানো জিনিসপত্র রেখে দিল, এক দৌড়ে বাসন্তীর রুমে। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এতটা ভয় পাবে সে ভাবেনি। তাছাড়া সে দৌড়ানোর মতো কি এমন বলল? তাসফিকে এভাবে দৌড়ে আসতে দেখে বাসন্তী অবাক হয়ে বলল, কি ব্যাপার তাসফি, এভাবে দৌড়ে আছিস কেন? কিসে তাড়া করলো যে আবার তোকে? তাসফি হাঁপাতে হাঁপাতে বলল, তাছাড়া আর কোনো উপায় ছিল না তো আপা, পাগলা সারে তাড়া করেছিল যে। বাসন্তী ঠাট্টার স্বরে বলল, বলিস কি, বাড়ির মধ্যে তুই ষাঁড়ের হদিশ পেলি কেমন করে? কেন, তোমার ভাই ফর্সা পাগলা সার? তোমার ভাই থাকতে আবার নতুন করে সার থাকার প্রয়োজন নেই তো আপা। বাসন্তী শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে বলল, তা আমার ভাই তোকে শুধু শুধু কেন তাড়া করবে? তুই তার ঘরে কত আখাম খুখাম করে রেখেছিস, তবু তো তোকে কিচ্ছু বলতে দেখলাম না। তোর পিঠে ছাল তুলিনি, এই তো ভারী অবাক করার বিষয়। কাহিনী কিন্তু আমি বুঝলাম না, কি এমন বশীকরণ করলি বলতো? তাসফি নাটকীয় ভঙ্গিমায় বলল, তোমার ভাইকে করবো আমি বশীকরণ? অসম্ভব। তাছাড়া তোমার গোমরমুখ ভাইয়ের কখন কি মতিগতি হয় তা কি আর আমি বুঝতে পারি? সারাক্ষণ মুখখানাকে বাংলার পাঁচের মতো করে রাখে, কেই বা বুঝবে তার মনোভাব বলো? অতপর মনে মনে বলল, তোমার ভাইয়ের তো কিছু বলার প্রয়োজনই পড়ে না আপা, তার কথার তীরেরই তো এই তাসফিক উপকাত হয়ে যায় মুহূর্তের মাঝেই। তাসফি সারা রুমময় পায়চারি করছে। সে এখন তার প্রয়োজনীয় জিনিসপত্র আনবে কি করে? সে লোকটার সামনে টিকবে কি করে? লজ্জায় অস্বস্তিতে তাসফি তটস্থ। কাল কলেজে যেতে হবে। অহংকারী পুরুষটি তো তার আগে আর কলেজে যাবে না নিশ্চয়ই। এখন কি করে সে তার জিনিসপত্র আনবে? ভাব তাসফি, ভাব। মাথাটা সঙ্গে রেখেছিস কেন? একটু বুদ্ধি বের কর তোর মস্তিষ্ক খাটিয়ে। নিশ্চয়ই এক সময় না এক সময় বাইরে বের হবে লোকটা। সে তখন টুপ করে সেগুলো নিয়ে আসবে। হ্যাঁ, এটাই উপায়। তাকে তককে তককে থাকতে হবে।
কখন বের হয় বলা তো যায় না, লোকটার মর্জি তো বোঝা দেয়। তাসফি দুপুরে খাবার এনে রুমে বসে খেয়েছে, তার বাইরে বের হয়নি। ওই লোকের সামনে পড়ার মানেই হয় না। বিকেলের দিকে তাসফি দেখলো ডাক্তার সাহেব বাহিরে বের হচ্ছে। তাসফি উৎফুল্লতা নিয়ে নিস্তব্ধ রুমের দিকে এগিয়ে গেল। তবে দরজার সামনে পৌঁছাতেই তার সমস্ত আশা যেন হতাশায় পরিণত হলো। কে জানতো তার এই বুদ্ধিটাও দুধে ঘোলে মিশে যাওয়ার মতোই অবস্থা হবে। দরজায় ইয়া বড় একখানা তালা ঝুলছে, মানেটা কি? দিন দুপুরে রুম তালা দেওয়ার কি প্রয়োজন আজব? বিরক্তিতে কপাল কুঁচকে এসে রুমে এলো। বাসন্তীকে সামনে পেয়ে রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছো তোমার ভাইয়ের ভর দুপুরে? তার কেন ঘরে তালা দিয়ে বাইরে যেতে হবে বলো তো? কি এমন জিনিস আছে তার ঘরে? সোনা দানা লক্ষ লক্ষ টাকা পয়সা তো আর নেই, আর থাকলেও মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার জল্লাদ ভাইয়ের রুমে গিয়ে তল্লাশি চালাবে? বাসন্তী কৌতুক করে বলল, কেউ তল্লাশি চালায় কিনা তা তো দেখাই যায়। আর কেন তালা দিল সেটা তুই বরং ভাইকে গিয়ে প্রশ্ন করতেছি। আমি কি করে জানবো বলতো? তার রুম, তার মর্জি। তাছাড়া বর্তমানে তো আর তার রুমের হুটহাট একটা ছোট ইঁদুরের উৎপাত ঘটেছে, তাই বোধহয় এই নিরাপত্তা। আপা, তুমিও অন্তত আমায় অপমান করো না। দুর্বল লাগে না? তোমরা দুই ভাই বোনই একই রকম। দিন দিন তুমিও ওনার মতো হয়ে যাচ্ছ। বাসন্তী টেনে টেনে বলল। বাবা, ওনার তাসফি খানিক লজ্জা পেয়ে মিছে রাগ দেখিয়ে বলল, ধুর, যাও তো তুমি আপাই। ভাই বোন দুটোই বদমাইশ তোমরা। সন্ধ্যার পরে তাসফি পান্নাকে পাকড়াও করে বলল, পান্না শোনা, যাও তো, দেখে আসো তো তোমার কাকাই রুমে আছে কিনা। দেখে এসে আমাকে জানাবে, কেমন? পান্না ভদ্র বাচ্চার মতো মাথা নাড়ালো। তার কাকিয়ার সব কথা মেনে চলে সে। সে এক দৌড় দিয়ে আবার ফেরত এলো। তাসফি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি দেখলে? রুমে কেউ নেই তো কাকিয়া? তুমি একদম ঠিক দেখেছো তো? ওয়াশরুমে নেই কেউ? না। আচ্ছা তুমি যাও তাহলে, তোমায় কাল চকলেট দেবো। হ্যাঁ, তাসফি তবু চুপি চুপি পা ফেলে নিস্তব্ধ রুমের দিকে এগোলো। বলা তো যায় না, সাবধানের মার নেই। দরজা দিয়ে এসে উকি মেরে দেখলো সত্যি রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা খোলা, তার মানে বারান্দায় সত্যি সত্যি রুমে নেই। এই সুযোগ নিশ্চিত হতেই তাসফি চট করে ঢুকে পড়ল রুমে। ঢুকে দরজা লাগিয়ে দিল টুক করে। নিচু হয়ে নিজের কাপড় তুলতে শুরু করলো জরুরি ভঙ্গিতে। তখনই বেলকনিতে থেকে নিস্তব্ধ কফির মগ হাতে রুমে প্রবেশ করলো। দেখলো ম্যাডাম নিচু হয়ে কাপড় গুছাতে ব্যস্ত। নিস্তব্ধ দেয়ালে হেলান দিয়ে তাসফির কার্যক্রম তীক্ষ্ণ চোখে পরখ করতে লাগলো। কফির মগে চুমুক দিয়ে ঠাট্টার স্বরে ব্যঙ্গ করে বলে উঠল, ক্লাসে সাইড টকিং আর কোজো হয়ে বসে প্র্যাকটিস করার জন্য ম্যাডাম বর্তমানে কলেজে যায় বুঝে। সে প্র্যাকটিস বাড়িও শুরু করেছেন নাকি? গুড, ভেরি গুড। স্বাস্থ্য ভালো থাকবে, চালিয়ে যান। নিস্তব্ধ হঠাৎ বলে ওঠা কথায় তাসফি চমকে তার দিকে তাকালো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাসফির বেলায় সে কথা শতভাগ সত্য প্রমাণিত হলো। তার মানে এই ভদ্রলোক তাকে ক্লাসে দেখেছে, অথচ সে কতটা বোকা। ভেবেছিল নিচু হয়ে থাকলেই তাকে দেখা যাবে না, অথচ এখন হচ্ছে উল্টো। এই অহংকারী লোকের থেকে তার অপমানমূলক কথা শুনতে হচ্ছে। আর এখন সে এই বোকামিটা করলো কি করে? লোকটা রুমে ছিল সে দেখতেই পেল না। রুমে নয়, নিশ্চয়ই বেলকনিতে ছিল। উফ তাসফি, তুই এতটা মাথা মোটা কবে থেকে হতে শুরু করলি? ব্যালকনিতে একটু চেক দিবি না? তাসফি একবার দরজার দিকে তাকালো, একবার নিস্তব্ধর দিকে। তোতলিয়ে বলল, আপনি আপনি রুমে ছিলেন? আস্তে, হ্যাঁ। আমি কেন দেখতে পেলাম না? নিস্তব্ধ কৌতুক স্বরে বলল। সেটা আপনার ব্যাড লাক ম্যাডাম। তাসফি দৌড়ানোর সুযোগ খুঁজছে। তাসফি পুনরায় দৌড়াতে নিতে নিস্তব্ধ এগিয়ে এক হাত দিয়ে তাসফির হাত খপ করে ধরে ফেলল। নিজের অপর হাতে কফির মগ টেবিলে রাখলো। বলল, সবসময় এত দৌড়ানো এনার্জি পাও কই বলো তো? হরলিক্স খেতে শুরু করলে নাকি? পুচকে মেয়ের মতোই থাকবে। এত ওরে কিসের শুনি? তাসফি হাত ছোটানোর চেষ্টা করতে করতে রাগী চোখে নিস্তব্ধর দিকে তাকিয়ে প্রতিবাদ করে বলল, শুনুন, আমি না মোটেও পুচকে নই। আম অলরেডি 18+, ওকে? নিস্তব্ধ ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলল, তাই নাকি? জি। নিস্তব্ধ হ্যাচকা টানে তাসফিকে নিজের কাছে টানলো। তাসফি পিট পিট করে তাকালো। তার নিঃশ্বাসের গতি ওঠানামা করছে দ্রুত বেগে। বুক ডিপ ডিপ করছে। কি জ্বালা! উফ! নিস্তব্ধ তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, সে আপনার যত টেনই প্লাস হোক না কেন, আমার থেকে কোনে কোনে আপনি 11 বছর পিছিয়ে। বুঝলে পুচকে মেয়ে? তাই বেশি বড় হওয়ার ভাইব নিয়ে চলবে না, টিকতে পারবে না। সো বি কেয়ারফুল, ওকে?
তাসফির হাত ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে কি যেন ভেবে আবার পিছু ফিরে চাইল। পিছিয়ে এসে তাসফির সোজাসুজি দাঁড়িয়ে নিজের মাথাটা একটু নিচু করে ফিসফিস করে বলল, আর ম্যাডাম, কাইন্ডলি আপনার মহামূল্যবান বস্ত্রগুলো এভাবে আমার ওয়াশরুমে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। আই ডোন্ট লাইক ইট, ওকে? তাসফির মাথায় টোকা মেরে নিস্তব্ধ দরজা খুলে বেরিয়ে যেতে যেতে কড়াস্বরে বলল, আর নিজের সব জিনিসপত্র সার্ভ করে এখন রুম থেকে বেরিয়ে যাও, ফাস্ট। তাসফি বুঝলো না অসভ্য ডাক্তার কিসের কথা বলল। তাসফি বিড়বিড় করলো, বেরিয়ে যাও ফার্স্ট। কেন রে? এই তাসফি কি তোর রুমে থাকতে চাইছে নাকি? সে তো তার জিনিসপত্র নিতেই এসেছিল, তুই ছিলি না, তাই তো এই কদিন একটু ফায়দা লুটেছিল। আধা ঘন্টা পর নিস্তব্ধ আবার নিজ রুমে এলো। দেখলো তাসফির প্রায় সব নেওয়া কমপ্লিট, শেষ ব্যাগটা নিয়েই বের হচ্ছে। দাঁড়াও। তাসফি ঘুরে দাঁড়িয়ে বলল, কি হলো, আবার পিছু রাখছেন কেন? সব তো নিয়েই নিয়েছি। নিস্তব্ধ কটমট করে বলল, তাই না? সব নিয়ে নিয়েছো? আগে নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিয়ে গেল ওয়াশরুমে। চিবিয়ে চিবিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার এগুলো রেখে যাচ্ছ কার জন্য? এসব মেয়েলি জিনিস কি এখন তুমি আমায় পড়তে বলবে? আশ্চর্য। তাসফি জিভে কামড় দিল। আস্তাগফিরুল্লাহ, ছি, আসল জিনিস নিতেই তো সে ভুলে গেছে। সেই মনিউ তাসফি, তোর মতো আহাম্য কার দুটো হয় না। যা নিয়ে এত হুলস্থুল কাণ্ড, সেই লজ্জাকর ঘটনাই বারবার সামনে এসে যাচ্ছে। লোকটা তাহলে একটু আগে এটার কথাই বলেছিল, আর সে বুঝতে পারলো না? ছি ছি। নিস্তব্ধ গটগট পায়ে ব্যালকনিতে চলে গেল। তাসফি লজ্জায় অস্বস্তিতে কোনো রকমে ওগুলো তুলে সেগুলো নিয়ে ছুটল রুমে। তাকে আর পায়কে। চারদিকে অন্ধকারে নিস্তব্ধ নীরবতা বিরাজমান। নীরবতা কাজ করাই বাহুল্য, কারণ এখনই তো একটা সময় যখন পুরো শহর ঘুমন্ত থাকে। না হলে সারাদিনে লাঠি চার্জ করেও তো কোথায় একটা নিরিবিলি জায়গা খুঁজে পাওয়া সম্ভব না। বিছানায় শুয়ে নিস্তব্ধ হাঁসফাঁস করলো কিছুক্ষণ। ঘুম আসছে না কিছুতে। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে তার। বালিশের পাশ হাতিয়ে বের করলো একখানা গোলাপি ওড়না। মিষ্টি গন্ধে নিস্তব্ধ আবেশে চোখ বুঝে নিল। ইস, মুহূর্তেই ঘুম ধরা দিল তার চোখে। ধীরে ধীরে তার চোখ ম্লান হতে শুরু করলো ধরনীর সকল রহস্য। পরদিন ক্লাসে তাসফি মন মরা হয়ে ছিল। তখন আশার আগমন ঘটল। কি খবর রে তোর তাসু? মুখ এমন ভার করে রেখেছিস কেন? তাসফি মাথা নাড়িয়ে কিছু না বুঝালো। যথাসময়ে নিস্তব্ধ ক্লাসে উপস্থিত হলো। চারপাশে গুঞ্জন থামলেও ফিসফাস চলতেই থাকলো। তাসফি এদের ন্যাকামতে প্রচুর বিরক্ত হলো। লেকচারের মাঝে নিস্তব্ধ হঠাৎ পিছে ঘুরে একটা মেয়েকে ইশারা করে শান্ত স্বরে বলল, ইউ স্ট্যান্ড আপ। মেয়েটা নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, স্যার আমি। নিস্তব্ধ শান্ত ভঙ্গিতে বলল, যাও, গেট আউট ফ্রম মাই ক্লাস। কিন্তু স্যার। গেট আউট। এবারে আর শান্ত নয়, বর্জ্য কণ্ঠে বলে উঠল সে। নিস্তব্ধের ধমকে কেঁপে উঠল ক্লাসের সকলে। তাসফির হাত থেকে কলমটাই ঠাস করে পড়ে গেল। সে নিজের বুকে থুতু দিল। ও মাই গড, এই লোকটা এভাবে ঝাড়ি দিতে পারে তার ভাবনাই ছিল না। কোন কুক্ষণে যে সে এর সাথে গাঁট ছড়া বেঁধেছিল কে জানে। তার ঝাল তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। মেয়েটা নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ পুনরায় সকলকে শাসিয়ে বলল, পরবর্তী দিন থেকে আমার ক্লাসে কেউ যেন কোনো সাইড টকিং করবে না। যে করবে সে আস্তে করে ক্লাস থেকে বেরিয়ে যাবে সসম্মানে। তার অ্যানাটমি পড়ার কোনো দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? বাইরে গিয়ে মাঠের ঘাস পরিষ্কার করাই বেটার। হিউম্যান বডির কার্যকলাপ জানা তার কোনো দরকার নেই। নিস্তব্ধ ঘুরে পুনরায় নিজের লেকচার শুরু করলো। সকলে ভয়ে তটস্থ, কারণ তাদের ক্লাসগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। একবার বের হলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ শিডিউলগুলো আর পাবে না। কে বলবে এই সুদর্শন হ্যান্ডসাম ডাক্তার এতটা রাগী হতে পারে? কেউ তো ভাবতেই পারেনি। প্রথম দিন তো শান্তই ছিল। নিস্তব্ধ লেকচার শেষে রুম ছেড়ে বেরিয়ে যেতেই চারপাশের গুঞ্জন আবার শুরু হলো। নিস্তব্ধকে ফেলা হলো সুদর্শন রাগী করা ডাক্তার প্লাস লেকচারারের খাতায়। তাদের কলেজে আরও দুজন হ্যান্ডসাম লেকচারার রয়েছে, তবে তারা এতটাও করা নয়। নিস্তব্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে আশা হাই হতাশ করে বলল, বোন, এত সুদর্শন একজন পুরুষকে কেন এত কড়া রাগী হতে হবে বলতো? একটু মিষ্টি করে কথা বললে কি হয় বল? তাসফি কৌতুক করে বলল, কেন, স্যার না তোর ক্রাশ? আরও খাও ক্রাশ। এই লোক কি জিনিস সেটা তো শুধু তাসফিই জানে। আশা আফসোস করে বলল, আর ক্রাশ বাপের জন্য আর ক্রাশ খাবো না। ভালো লাগাটা সাময়িক। রাস্তায় একটা ফুটফুটে কুকুরের ছানাকে দেখলেও আমাদের ভালো লাগে, কিন্তু ভালোবাসাটা সাময়িক নয়, তা আজন্মের মায়ার বন্ধন। ভালোবাসার কোনো মানুষ হাজার অপরাধ করলেও আমাদের কাছে তা তুচ্ছ মনে হয়। আর একজন অপরিচিত মানুষের প্রতি ভালোবাসা কখনো এক দেখাতেই হয় না।
মানুষ বলে না লাভ এট ফার্স্ট সাইট, আসলে এটা কখনো সত্যি হয় না। প্রথম দেখায় ভালো লাগা হয়, কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা হয় ধীরে ধীরে, একসঙ্গে এক ছাদের নিচে বসবাস করতে করতে ভালোবাসা, মায়া ধীরে ধীরে জন্মাতে শুরু করে। যেমন প্রথম দেখাতেই রাস্তার কুকুরের ছানাটিকে ভালো লাগলেও আপনি যদি সেই ছানাটিকে কিছুদিন যাবৎ প্রতিদিন দেখেন, সঙ্গে তার অসহায়ত্বটুকু প্রতিদিন একটু একটু করে অনুভব করেন, তবে ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে, এবং তারপরেই আপনি চাইবেন আপনার ভালোবাসাটাকে আঁকড়ে ধরে বাঁচতে, তার সঙ্গ পেতে, তার কাছাকাছি আসতে। আর তবেই সেটাই হবে আসল ভালোবাসা। তখন দেখবেন আপনার নিকট এতদিন ধরে থাকা দেখা ধূসর রংধনু হঠাৎ তার রং পরিবর্তন করে 7টি রঙের রংধনুতে আকৃতি নিয়েছে। ধূসর আকাশ উজ্জ্বল হয়েছে, অন্ধকার পৃথিবী আপনার কাছে নতুন করে আলো ছড়িয়েছে। মাঝে কেটে গেছে আরও কয়েকটা দিন। এই কয়দিন তাসফি নিস্তব্ধর থেকে নিজ মুখ লুকিয়ে পালিয়ে বেরিয়েছে, যথাসম্ভব এড়িয়ে গিয়েছে সে তাকে। তাছাড়া পুরুষটির সেদিনের বলা কথায় মনে গভীরভাবে দাগ কেটেছে তার। আজ নিস্তব্ধর ক্লাস আছে। তাসফি উদাস ভঙ্গিতে বসে আছে ক্লাসে। যথারীতি নিস্তব্ধ ক্লাসে প্রবেশ করে নিজের লেকচার শুরু করেছে। তবে তাসফির আজ ক্লাসে মনোযোগ নেই, সে অন্য ভাবনায় বিভোর। তার মনের মাঝে সপ্তাহ খানেক ধরে কিছু একটা নিয়ে দোটানায় ভুগছে। কিসের দোটানা তা সে নিজেও বুঝতে পারছে না। লেকচার শেষ হতেই নিস্তব্ধ হঠাৎ তাসফির নাম ধরে ডেকে উঠল। তাসফি চমকে উঠল, দুরু দুরু বুকে এগিয়ে গেল সে স্যারের দিকে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে আদেশ দিয়ে পড়ল, পরবর্তী ক্লাস শেষে তার ডেস্কে গিয়ে দেখা করতে, কিছু কাজ আছে। তাসফি বুঝল না তার সাথে হঠাৎ কী কাজ থাকতে পারে এই লোকের। আশা ভ্রু উঁচিয়ে বলল, কি ব্যাপার বলো তো দোস্ত, স্যার হঠাৎ তোকে ডাকলো কেন? কি কাজে রে? তাসফি ঠোঁট উল্টে বলল, জানি না, গিয়ে দেখি। হ্যাঁ যাও, ক্লাসের শিডিউল প্রতিদিন মেনটেন করো, দেখো স্যার তোমার উপর সন্তুষ্ট। তাসফি মনে মনে বলল, না রে পাখির ভাষা, সন্তুষ্ট না ছাই। এই অহংকারী ডক্টর তো তাকে পছন্দই করে না, তাকে দেখতেই পারে না, আবার সন্তুষ্টি। তাকে কেউ সন্তুষ্ট করতে পারবে কিনা কে জানে। তবে আজ হঠাৎ এই তলবের কারণ কি? পরবর্তী ক্লাস শেষে তাসফি নিস্তব্ধর কেবিনে গিয়ে নক করলে ভেতর থেকে আওয়াজ আসে। কেমন? তাসফি ভেতরে ঢুকে দেখে একজন পেশেন্ট সেখানে উপস্থিত। নিস্তব্ধ হাতের ইশারা তাকে পাশে থাকা বেঞ্চিতে বসতে বলে। বাহ, এ লোক ক্লাসের সঙ্গে রুগীও দেখে নাকি? বাহ, এ লোকের কাছে রুগী আসে নাকি? সে তো ভেবেছিল তার উল্টো। বাইরে দেখলো আরও রুগীর সংখ্যা। কিছুক্ষণের মাঝে আগত পেশেন্ট বিদায় নেয়। সকলকে কি বলেছো তুমি? ম্যারিড অর আনম্যারিড? তাসফি নিজের ভাবনায় ব্যাঘাত ঘটে, হঠাৎ প্রশ্নে আরও কিছুটা জড়সড় হয়ে বসে। ধীর স্বরে উত্তর দেয়, কিছু বলিনি, কেউ কখনো জিজ্ঞেস করেনি যে বলবো। গুড। আশা করি বিয়ের খবর তুমি কাউকে মাইকিং করে জানাবেও না। গট ইট? জি। নিস্তব্ধ তাকিয়েছিল তাসফির রিয়াকশন দেখতে। সে ভেবেছিল মেয়েটা এতে রিয়েক্ট করবে। সবাইকে বলতে পারবেন না তবে বিয়ে করেছেন কেন, এখন আমি সকলকে বলবো হ্যান ত্যান। কিন্তু নিস্তব্ধ পুচকি মেয়েটার মাঝে সেরকম কোন লক্ষণ দেখতে পেল না। অতপর কৌতুক করে বলল, ওকে, এবার তুমি আসতে পারো। আমার আরও পেশেন্ট রয়েছে, আপনাকে বসিয়ে রাখলে আজ সারাদিন কেটে যাবে, পেশেন্ট দেখা শেষ হবে না। তাসফি বেরিয়ে আসতে নিয়ে আবার ঘুরে প্রশ্ন করল, আপনি না সার্জন, তাহলে রোগী দেখেন কেন? এটা তো আপনার কাজ নয়। নিস্তব্ধ ভ্রু কুচকে তার দিকে তাকালো, বিরক্তি নিয়ে বলল, ম্যাডাম, তারা আমার পেশেন্ট। কিছুদিন আগে আমার দ্বারা সার্জারি হয়েছে, বুঝলেন? তাই তাদের কন্ডিশন চেক করা আমার কর্তব্য। তাসফি ঠোঁট বাঁকিয়ে বেরিয়ে এলো। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রস্থান পানে। অতপর দীর্ঘশ্বাস ত্যাগ করলো সে। এইটুকু জ্ঞান নিয়ে এই পুচকে মেয়ে ডাক্তারি পড়তে এসেছে। তবে ডাক্তারি পড়তে জ্ঞানের থেকে মুখস্থ বিদ্যাটাই বেশি কার্যকর। এখানে ফিজিক্স কেমিস্ট্রির কোনো ম্যাথ বা বিক্রিয়া নেই যে বুঝে মাথা খাটিয়ে তবেই তা সলভ করতে হবে। রয়েছে শুধু হিউম্যান বডি নিয়ে গবেষণা। তাসফি পুনরায় ক্লাসে প্রবেশ করতেই দুটো মেয়ে তার হাত ধরে টেনে প্রশ্ন করল, কি বললো তোমায় স্যার ডেকে নিয়ে? তাসফি ভারী অবাক হলো। যে মেয়েরা আজ পর্যন্ত তার সঙ্গে একটু কুশল বিনিময় করেনি, আর আজ তারা তার হাত ধরে টানছে। আশ্চর্য। তাছাড়া মেয়েগুলো মোটেও সুবিধার নয়, সারাক্ষণ ক্লাসে হাঙ্গামা করে বেড়ায়। তার ওদের লিডার মানসা, মেয়েটা 1 নম্বরের বেয়াদব। প্রাইভেট মেডিকেলের মেয়েগুলো যে এত বেয়াদব হয় তাসফির জানা ছিল না। অবশ্য হবেই বা না কেন, এরা তো আর রাতের পর রাত জেগে পড়াশোনা করে চান্স পেতে হয়নি, মাসের পর মাস রাতের ঘুম হারাম করতে হয়নি। বড়লোক বাবার টাকায় ফুটানি করে পড়তে এসেছে। তবে শুধু বেয়াদব নয়, কিছু ভদ্র সভ্য মেয়ে ছেলেও আছে অবশ্য। তাই তো এই মেয়েগুলো তাসফির লিস্টের বাইরে। সে মনে করে মেয়েগুলো তার ক্লাসে নেই, তাই সে সব ঝামেলা থেকে মুক্ত থাকে। কিন্তু এখন কি মেয়েগুলো তার সঙ্গে হাঙ্গামা করতে চাইছে নাকি? আশ্চর্য। তাসফি চোখ ছোট ছোট করে চাইল ওদের দিকে, কিন্তু তা তো সে হতে দেবে না।
তাসফি কি এখন বলে দেবে যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম রে মূর্খ মানবীর দল? তাতে তোদের কি? কিন্তু হায় আফসোস, যাওয়া সত্ত্বেও নিষেধাজ্ঞা জারি করায় নিজ তৈরি বাক্যগুলো উগরে দিতে পারছে না সে। সত্য কথাগুলো গিলে নিয়ে তাসফি মেয়েগুলোকে শক্ত কণ্ঠে জবাব দিল। বাদ দে, কথা বাড়িয়ে লাভ নেই। আবার তাসফির দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আর তোমাকেও বলি, তাপসীর গায়ে হাত দিয়ে হাত ধরলে সমস্যা কোথায়? আমরা তো আর ছেলে মানুষ নই, তাছাড়া আমরা ক্লাসমেট। তাসফি মুচকি হেসে জবাব দিল, আমি তোমাদের সাথে তর্ক করতে ইচ্ছুক নই। আর তাছাড়া ট্রেনে বা বাসে বসে একসঙ্গে যাতায়াত করা সত্ত্বেও যেমন একটা মেয়ে আরেকটা মেয়ের অপরিচিত থাকে, ঠিক আমরাও তেমন। আমি চিনি না তোমাদের, তাই অপরিচিত মানুষের থেকে আমি কোনো ধরনের অযাচিত স্পর্শ একদমই বরদাস্ত করবো না। নিশ্চয়ই করার প্রশ্নই তো আসে না। সো দূরে থাকো। হাঙ্গামা অন্য কারোর সঙ্গে করতে চেষ্টা করো, ওকে? আমার সঙ্গে নয়। আমি কোনো নিষ্পাপ বালিকা নই। যদি ভেবে থাকো তবে নিজেদের ভুলটা ভাঙিয়ে নাও দ্রুত, বুঝলে? মানসার আগে কাঁপতে থাকলো। এই 2 টাকার মেয়েটার সাহস হয় কি করে তার সঙ্গে উঁচু গলায় কথা বলার? সে কি জানে না তার বাবা এই হসপিটালের ফাউন্ডার্সদের একজন? তাসফি নিজের বেঞ্চে বসতেই আশায় হেসে ফিসফিস করে বলল, বাহ, তোর যে এত সাহস, আগে তো জানতাম না রে তাসু। তাসফিও তার মতো ফিসফিস করে বলল, সাহস সবারই থাকে পাখির ভাষা। কেউ দেখায় প্রকাশ করে, ক্ষমতা ফলায়, কেউ প্রকাশ করে না। আর কারো ভীত মস্তিষ্ক তার সাহসী সত্তাকে গ্রাস করে নেয়। তবে ঠান্ডা থাকা, শান্ত থাকা মানেই যে সে সাহসী নয়, এটা ভাবা বোকামি। কখনো কখনো শান্ত থাকা মেয়েটাকে তার ব্যক্তিগত বিষয়ে কেউ শুধু শুধু হস্তক্ষেপ করলেও না, তার সাহসিকতা বাইরে খোলস ছেড়ে বেরিয়ে আসে। এটাই পার্থক্য। আশা বিজ্ঞদের মতো মাথা নেড়ে বলল, বুঝলাম, তবে এখানে আপনার ব্যক্তিগত বিষয় কোনটা ছিল? তাসফি মুচকি হেসে আশার মাথায় টোকা মারল, তবে কোনো জবাব দিল না। আউচ! আজ এক্সট্রা ক্লাস থাকায় তাসফির ফিরতে কিছুটা লেট হলো। ওসমান ভিলা। ওসমান শেখ স্ত্রী থাকতে বড্ড যত্ন নিয়ে বানিয়েছিলেন দোতলা বাড়িটি। গ্রাম ছেড়ে কিছুদিন এই বাড়িতে রাত্রি যাপন করতে না করতেই স্ত্রীর পাড়ি জমান ওপারে। তার স্ত্রীকে এসে নিজ হাতেই গ্রামের বাড়িতে শায়িত করেন। তাই তো এখনও বুড়ো বয়সে গ্রাম ছেড়ে শহরে ছেলেদের সঙ্গে থাকতে বেশি মন টানে না তার। নিজের অর্ধাঙ্গিনীকে বড্ড বাসতেন যে। বড় ছেলে নিলয় এখন থাকেন এই ভিলায়, আর তার ছোট ছেলে আলমগীর চাকরির সূত্রে মেয়ে বউ নিয়ে সিলেট থাকে। তাসফি আজ ওসমান ভিলায় প্রবেশ করতে ড্রয়িং রুমে অতিরিক্ত কিছু মানুষের আনাগোনা ঠাহর করল। চিনল না কাউকেই, তবুও তাদের মারিয়ে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। দাঁড়াও। বাসন্তীর রুমে প্রবেশ করতে গেলে পেছন থেকে নিস্তব্ধর গম্ভীর কণ্ঠস্বর থেমে গেল সে। ঘুরে দাঁড়ালো, নিস্তব্ধ আদেশ দিল, আমার রুমে যাও, ভেতরে লোক আছে। রুমে গিয়ে ফ্রেশ হও। তাসফি ভ্রু কুঁচকে নিল, বলল, যেটা বলেছি সেটা করো। কোন লোক সেটা তোমার জানতে হবে না। তাছাড়া আজ দাদু এসছে, রুমে যাও। নিস্তব্ধ ধমক দিয়ে বলল। তাসফি আশ্চর্য হয়ে গেল। দাদু আসলো কখন? তাছাড়া দাদু আসছে বলে কি তার রুমে যেতে হবে নাকি? নিজে বের করে আবার নিজে রুমে যেতে বলবে, মানে সব তার মর্জিতে চলবে নাকি? ওই মেয়ে। নিস্তব্ধ গটগট পায়ে হেঁটে রুম ছেড়ে বেরিয়ে গেল। তাসফি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল। হ্যাঁ, সে তো এই কদিনে ভুলেই গিয়েছিল শত পরিস্থিতি বদলালেও সে যে এখন একজনের বিবাহিত স্ত্রী, এই কথা তো মুছে যাবে না। সে যে কারোর সাথে শক্ত বন্ধনে আবদ্ধ, তা যে চাইলেও ছোটানো যায় না। বাবার উপর তাসফির মেজাজ পুরোনায় ক্ষিপ্ত হলো। অসহ্য অনুভূতি তার এখন নিজের কাছে নিজেকে বেয়াক্কেল হতবুদ্ধি মনে হচ্ছে। তাসফি ভঙ্গুর হৃদয়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকলো। তার এখন ঠান্ডা একটা গোসল করা বড্ড দরকার। মাথাটা কেমন দপদপ করছে। বারবার নিস্তব্ধর বলা কথাটা হৃদয়ে বারংবার তোলপাড় করছে। ইচ্ছে হলে কাছে টেনে নেব, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলবো। সে কি এতটাই হাতের মোয়া? গোসলের মাঝে তার দরজায় পুনরায় টোকা পড়ল, সঙ্গে পুরুষোচিত কণ্ঠ। দরজা খোলো মেয়ে। তাসফি। শক্ত গলায় বলল, কেন? নিস্তব্ধ দাঁত কিরমির করে নিজের রাগ সংবরণ করল। এই মেয়ে এত কেয়ারলেস কেন? হাউ? নিজেকে সামলে নিয়ে নিস্তব্ধ জবাব দিল, জনমাঝে গোসলে গিয়েছেন? কাপড়টা কে নেবে? বেছানো রেখে গেলাম, পরে নেবেন। তাছাড়া আপনার তো বাইরে চেঞ্জ করার অভ্যাস, আশা করি প্রবলেম হবে না। তাসফি চোখ বড় বড় করে নিল। সে তো অস্থিরতায় ভুলেই গিয়েছিল তার সব কাপড় আপার রুমে। কয়েকটা কাপড় এনে রাখবে সে, দাদু চলে গেলে আবার নিয়ে যাবে। সেধে অপমান সহ্য করতে এবার আর থাকবে না সেই অসভ্য অহংকারী মানবের রুমে। হঠাৎ কিছু মনে হতেই সে চট করে শুধালো, আপনি কি করে জানলেন আমি বাইরে চেঞ্জ করি?
তাসফির প্রশ্নে নিস্তব্ধ বক্র হেসে জবাব না দিয়েই বেরিয়ে গেল। জবাব না পেয়ে তাসফি ভাবল হয়তো লোকটা চলে গেছে, কিন্তু তার মন চিন্তিত হয়ে রইল। নিস্তব্ধ কেন এই কথা বলল? এতক্ষণে মনের মাঝে আন্দোলন করতে থাকা তীব্র অসহায় অনুভূতি যেন মুহূর্তেই কোথাও আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। মুচকি হাসল তাসফি। ওই অহংকারী মানব কি জানে নিজের অজানাতেই তাসফির কতটা খেয়াল রাখছে সে? তাসফির হৃদয়ে আনমনা দোলা, হৃদয়ে গোপন কুঠুরিতে হয় জমা, হয় তপ্ত কিছু অনুভূতির দল। সত্যি কি অজানাতে, নাকি ইচ্ছে করেই রাখছে? খেয়ে বলতে পারে তা। ধরণীতে সন্ধে নেমেছে, অনেকক্ষণ হলো। মেহমান বিদায় নিয়েছে বলে ভুল হবে, তবে দাম্ভিক নিস্তব্ধ ইয়াসার তাদের বের করে দিয়েছে। তাসফি আশ্চর্য হয়ে দেখল মেহমানদের সঙ্গে কেউ এমন ব্যবহার করে তার কল্পনার বাহিরে। নিস্তব্ধ বাসন্তীর স্বামী হাসিফকে টানতে টানতে নিচে নামিয়ে আনে। মেহমানদের উদ্দেশ্যে বলেছে, অনেক হয়েছে নাটক। আমার বোন আর আপনাদের ছেলের সাথে থাকবে না। স্বপ্ন যেতে পারেন। গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। মেহমানগণ হতবম্ব চোখে নিস্তব্ধর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বেরিয়ে গেছে। তারপর থেকে তাসফি বাসন্তী আপার রুমে বসে আছে। বাসন্তী অনেকক্ষণ যাবৎ কান্না করছে। তাসফি জানে না কেন কান্না করছে। সে জানতে পারলো নিচে যে মেহমানগুলো এসেছিল তারা আপার শ্বশুর বাড়ির লোক ছিল। বাসন্তী তার হাজবেন্ডের হাসিবের সঙ্গে ডিভোর্সের কেস চলছে, কিন্তু ডিভোর্স এখনো হয়নি। কিন্তু কী কারণে ডিভোর্স সেটাই তাসফি কারো থেকে জানতে পারছে না। দুপুরে বাসন্তী হাজবেন্ডের নিজ রুমে সাথে আলাদা কথা বলেছে। তারপর থেকে তার কান্নাকে যেন থামছেই না। নিস্তব্ধ নিজের গম্ভীর মুখখানা নিয়ে রুমে প্রবেশ করলো। গম্ভীর স্বরে বলল, আপা প্লিজ, তোর এই ফ্যাসে করে কান্না বন্ধ কর। আচ্ছা, তুই কি চাস? এই রাস্কেলটার সাথে সংসার করতে? হ্যাঁ বল, চাস তুই? তাহলে বল, এক্ষুনি তোকেও ও বাড়িতে দিয়ে আসে। তুই থাকতে পারলে আমাদের তো কোনো সমস্যা নেই। আয়, রেডি হ, তোকে এক্ষুনি দিয়ে আসবো। বাসন্তী করুণ চোখে তাকালো ভাইয়ের দিকে। অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, নিস্তব্ধ খ্যাপাটে গলায় বলল, আমি কি একবারও তোকে বলেছি ওই রাস্কালটার সঙ্গে আমি সংসার করতে চাই? আমি তো ওর জন্য কান্না করছি না ভাই। অনিমা বেগম আর ওসমান শেখ তখন রুমে ঢুকলো। নিলয় সাহেব বাসায় নেই। একটা কেসের তদারকিতে তাকে অন্য জেলায় যেতে হয়েছে। অনিমা বেগম দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, থামো, বাচ্চাদের মতো কি পাগলামি শুরু করেছো তোমরা? তিনি মেয়ের পাশে গিয়ে বসলেন। দৃঢ় স্বরে বললেন, বাসন্তী, আমায় শুধু তুমি একটা কথা বলো, তুমি কি হাসিবের সঙ্গে থাকতে চাও? হ্যাঁ কি না? শেষবার জিজ্ঞেস করছি তোমায়। বাসন্তী ধীর স্বরে জবাব দিল, না মা, আমি ওই জানোয়ারটার সঙ্গে কখনো থাকতে চাই না। ও একটা জানোয়ার, তার থেকেও অধম। ওসমান শেখ নাতনির দিকে কিছু তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর বললেন, বেশ, আর কোনো কথা হবে না। বাসন্তীর কাঁদতে ইচ্ছে করছে, সে কাঁদুক। তোমরা যার যার রুমে যাও, নিজেদের কাজ করো। দিদিভাই ডিভোর্স পেপারে সাইন করে দেবে, ঝামেলা শেষ। তাছাড়া দিদিভাই থাকতে চাইলে তো আমরা তাকে থাকতে দেব, বা আমাদের আদরের ধনকে দেখে শুনে কষ্টের মাঝে কেন ফেলবো? কটা দিন কষ্ট সহ্য করেছেই তোদের। ওই জানোয়ারকে আমার ছেলে নিজের হাতে শাস্তি দেবে। এতদিন ওর নামে নির্যাতনের কেস ফাইল করিনি, এই তো ওর ভাগ্য। তবে এবার করব। ডিভোর্সটা শুধু হোক, পরবর্তীতে দিদিভাই বিয়ে করবে কি না করবে সেটা সম্পূর্ণ দিদিভাইয়ের নিজের মর্জি। তাকে সারা জীবন পালনের জন্য তার বাপ মায়ের কম টাকা নেই। ওসমান চৌধুরী নিস্তব্ধর দিকে তাকিয়ে বলল, দিদিভাই পারবে না বোনের দায়িত্ব নিতে, নাকি বলবে পারবে না? ওসমান চৌধুরী নিস্তব্ধর দিকে তাকিয়ে বলল, পারবো দাদু ভাই, অবশ্যই পারবো। আমার একমাত্র বোনকে আমি দেখতে পারবো না তা কি করে হয়? যে আপা আমায় ছোট থেকে কোলে পিঠু করে মানুষ করেছে, তার কাছে আমি শতভাগ ঋণী। আপা সারা জীবন আমার ঘরে বসে খেলেও আমার তাতে কোনো আফসোস নেই। তিনি আবার ইয়ানা, আয়েশা আর তাসফির দিকে তাকিয়ে বললেন, কি দিদিভাইরা, তোমরা পারবে তো ননদের সঙ্গে থাকতে? আয়েশা আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল, অবশ্যই পারবো দাদু। আল্লাহর রহমতে আপনার বড় নাতির কোনো কিছুর কমতি নেই। তাছাড়া আমরা ডাল ভাত খেলে না হয় আমার ছোট বোনটাও ডাল ভাত খাবে। ইয়ানা মনে মনে বেজায় বিরক্ত হলো। যত সব ঢং এদের। তার সুখের সংসারের অন্ন ধ্বংস করতে নাকি এখন সারা জীবন তাদের ঘাড়ে বসে খাবে? অসহ্য। তবুও নিজের মনের কথা মনে রেখেই মেকি হেসে জবাব দিল, অবশ্যই দাদু, কোনো সমস্যা নেই। তাসফি দৃঢ়তার সঙ্গে বাসন্তীর দিকে তাকিয়ে জবাব দিল, অবশ্যই দাদু ভাই, কেন পারবো না? আমার একমাত্র আপাইকে আমি সব সময় আগলে রাখবো।
আর সে তো আমার ননদ নয়, আমার মিষ্টি একমাত্র আপাই। বলেই বাসন্তীকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। দাদু হেসে নিস্তব্ধর উদ্দেশ্যে বলল, দেখেছ দাদাভাই, হিরে খুঁজে এনেছি তোমার জন্য, হিরে যত্ন করে রেখো কিন্তু। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করল। পুচকে মেয়েটা সবসময় তাকে টেক্কা দিতে তৎপর থাকে জানো। ওসমান শেখ আবারও বললেন, আমরা তোমার সঙ্গে আছি দিদিভাই, সমাজের চিন্তা তোমার করতে হবে না, তুমি সমাজের বুক ফুলিয়ে চলবে। কে কি বললো তার ধার ধারার সময় আজ নাকি? হ্যাঁ, আমাদের মেয়ে সেরা, আরে ওই শালা তো নর্দমার কিট। বাসন্তীর বুক ভরে উঠল প্রফুল্লতায়। এরকম দাদু কজন পায় ঘরে ঘরে। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। অনিমা বেগম মেয়ের মাথায় আদর দিয়ে বের হলেন। বাসন্তী যেন নিজের প্রাণ পুনরায় সঞ্চয় করল। আসলে শত দুঃখই জীবনে আসুক না কেন, পরিবারের মানুষদের একটু সাপোর্টই একজন ভঙ্গুর হৃদয়বানকে একদম সুস্থ করে দিতে পারে। পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকরী। সমাজের লোক যাই বলুক না কেন তা আমাদের গায়ে লাগে না। হাজারটা বাজে মন্তব্য করলেও আমরা তা এড়িয়ে চলি। কিন্তু পরিবারের একজন প্রিয় মানুষ যদি দুঃখের সময় পাশে না দাঁড়িয়ে নেগেটিভ মন্তব্য করে, আমাদের ভঙ্গুর হৃদয় আরও নুয়ে পড়ে। এটাই স্বাভাবিক। আপনজন পাশে থাকলে বিশ্ব জয় করা যায় অনায়াসে। মেন্টাল সাপোর্ট জীবনের সবচেয়ে বড় মহাঔষধি। এই যে আমাদের দেশে কত ভালো মানুষ বর্তমানে মেন্টাল পেশেন্ট হয়ে অ্যাসাইলামে ভর্তি। কেন তারা মেন্টাল পেশেন্ট হলো? সকলের কি রোগ আছে? প্রিয় মানুষ থেকে ধোঁকা, পরিবার থেকে সাপোর্ট না পেয়ে, পরিবার থেকে লাঞ্ছনা পেয়েই তো তারা গুমরে গুমরে মরেছে রুমের কোণে। সমাজে যখন বেরিয়েছে, কেউ তাদেরকে কথার আঘাত থেকে প্রতিহত করেনি, কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, কেউ বলেনি সাহসী হয়ে ওঠো। এটাই তোমার জীবনের শেষ নয়, ভবিষ্যতে তোমার আরও অনেক পথ চলা বাকি। নিশ্চয়ই পরম করুণাময় আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। দুঃখের পরেই তো সুখ আসে, এমন আশ্বাসটুকু বোধহয় তাদের কেউ দেয়নি। এই যে আজ বাসন্তীকে তার পরিবার যে সাপোর্টটা দিল, তার মনে হচ্ছে এতেই যেন তার সুখ হাতের মুঠোয় ধরা দিয়েছে। সে তো এই ভয়টাই পাচ্ছিল যদি কেউ তার সঙ্গ না দেয়। যদিও এখন বাসন্তী প্রথমবার ভঙ্গুর হৃদয় নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলো এভাবেই। সকলে তাকে সাপোর্ট করেছিল, তবুও ভয় তো থেকেই যায়। কতদিন তারা বিরক্ত হবে না? এক সময় তো ঠিকই হবে। এই ভয় ছিল তার মনে। আজ যেন সে ভয়টুকু তার কেটে গেল নিমিষে। শ্বশুরবাড়ির দিনগুলোর কথা এখনও ভাবলেই তার গা শিরশিরিয়ে ওঠে। রাতে তাসফি বিছানায় শুয়ে আছে, তার ঘুম আসছে না কিছুতেই। বাসন্তী আপার কথা তার সারাক্ষণ মাথায় ঘুরছে। কেন ডিভোর্স দিচ্ছে আপা তার স্বামীকে? বাসন্তী আপার রুমে যেতে গেলে বিকালে তাসফি তো দেখলো হাসিব আপার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। যদিও কোনো ভুল করে থাকে, তবে একজন মানুষকে একটা সুযোগ দেওয়া কি উচিত নয়? তাসফির তো হাসিবকে ভালোই মনে হলো, তবুও একদিনে কি আর মানুষ চেনা যায়? না, কিছু কিছু মানুষের কত রূপ যে থাকে তা ঠাহর করাও মুশকিল। একজন মুখোশধারী মানুষের হাজারটা রূপ। আমরা সাধারণ মানুষ কি আর তা ঠার করতে পারি এক দেখাতেই? পারি না তো। পারলে তো সবাই জীবনে প্রতারকের ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা পেত, কিন্তু তা যে সম্ভব হয়ে ওঠে না। তাই তো মানুষ ঠকে যায় তার ভালোবাসার কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, এমনকি একজন অসৎ দোকানদারের কাছেও। নিস্তব্ধ বের হয়েছে, উদ্দেশ্য গলির মোড়ের চায়ের দোকান। প্রায় দিনই সেখানে চার বন্ধুর আড্ডা চলে। সারাদিনের কর্মব্যস্ত সময়ের পরে এই চায়ের দোকানই প্রায় তারা আসর জমায়। নিস্তব্ধ পৌঁছাতেই সুজন কৌতুক স্বরে বলল, শোন সবাই, এই যে বের হয়েছেন আমাদের সদ্য বিবাহিত ব্যাচেলর পুরুষ মানুষ, তার বউ তাকে ব্যাচেলর রাখেনি। আমাদের সভ্য পুরুষ বউ ছোট, তাই নিজেকে ব্যাচেলর রেখেছে। ছোট বউ তার নাকি আবার খুব পছন্দের নয়। কি মুশকিল বলুন তো বন্ধুগণ। মাহিন রসাত্মক ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখব পুচকে পুচকে করে বেটা কতদিন নিজের পুরুত্ব হেফাজত করতে পারে। দেখা গেল আমাদের সৃজন আরেক বাচ্চা হওয়ার আগে নিজেই বাপ হয়ে বসে রইল। হা 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 হা। নিস্তব্ধ নিজের শক্তপোক্ত পুরুষালী দু হাতে সাহায্যে লাগালো দুজনের পিঠে চর। সুজন আতকে উঠল। কি রে ভাই, আসতে পার না, হাত তো বানিয়েছিস লোহার মতো। আবার ফিসফিস করে বলল, তো তোর তো অসুরের মতো শক্তি। হাত দিয়ে তোর পুচকে বউ নরম কোমল হাতে ধরলে তো তা মোম হয়ে গলে পড়বে রে। সাবধানে বন্ধু, সাবধানে কাম চালিও। নিস্তব্ধ চোখ গরম করে তাকালো, বলল, আমার বউয়ের হাত গলবে নাকি শক্ত হবে সেটা আমি দেখব। তুই বরং এবার একটা বিয়ে করে নে, তারপর নিজের বউয়ের হাত ধরে দেখিস গলে কিনা। নিজেরটা প্র্যাকটিস হয়ে যাবে, কেমন?
আঙ্কেলকে বলবো মেয়ে খুঁজতে। হুম? সুজন দুঃখী দুঃখী গলায় নাটকীয় ভঙ্গিমা করে বলল, এই দেখো, এর মধ্যে আবার আমার বিয়ে নিয়ে টানাটানি করছিস কেন? সিঙ্গেল আছি, বেশ আছি। তোর মতো এক্কা থেকে দোক্কা হতে চাই না ভাই। দেখা গেল কলজা ফেটেই না হয় মরে গেলাম, তারপর আবার আমার ভূত কী হবে ভেবে দেখেছিস একবারও? স্বার্থপর সব বন্ধুগুলো তোরা। নিস্তব্ধর কথায় মাহিন গন্ধ শুকার ভঙ্গিমা করে বলল। কিরে মামা, কি যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সৃজন বলল, হ্যাঁ তাই তো। সৃজনের ফোন বেজে উঠল, তার বউ কল করেছে। মাহিন বলে উঠল, এই তো দেখেছিস, এক একজনের বউয়ের কত চিন্তা। বাইরে গেলেই ফোন আর ফোন। শালার আমাদের জীবনটাই টেস্ট। বউও নেই, ফোন করার মানুষও নেই। সৃজন দূরে গিয়ে কথা শেষ করে এসে বলল, পাট কমিয়ে নাও বৎস, দরকার পড়লে নিজে বিয়ে করো না, তবুও অন্যের সুখে নজর দিস কেন ভাই? মাহিন নাটকীয় ভঙ্গিমায় বলল, নাউজুবিল্লাহ, আমি কেন নজর দেব? তোরাই তো এমন একটা বিয়ে করলি যে শালার একটা শালি জোটাই বেঁচে গেছে। সবগুলো একটাই বউ তোদের, না আছে শালি না আছে শালা। মাহিন পেশায় একজন ডেন্টিস্ট। নিস্তব্ধ দুষ্ট হেসে বলল, কত সুন্দরী মেয়েরা দাঁত দেখাতে আসে, একজনের দাঁত দেখিয়ে প্রেমে পড়লেই তো পারিস। হ্যাঁ সেটাই, আমার রুচি এতটাও নিচে নামেনি যে পোকায় খাওয়া দাঁতওয়ালা মেয়েকে পছন্দ করব। মাহিনের কথায় বাকি 3 বন্ধু হাসতে লাগলো জোর কদমে। বন্ধু আড্ডা চললো অনেক রাত পর্যন্ত। দরজা খোলার শব্দে তাসফি সচেতন হলো। নিশ্চয়ই ডাক্তার সাহেবের আগমন হয়েছে। এই রাত 12টার সময় তার আসার সময় হলো। আসুক, তাসফির তাতে কি। তাসফি ঘুমিয়ে পড়ার ভান ধরে শুয়ে রইল বিছানার মাঝে। এবার ঘুমা না, ঘুমা। দেখি কি করে ঘুমাস তুই বেটা। দুপুরে আমায় ঝাড়ি মেরেছিলি না, এবার ঘুমা আরাম করে। নিস্তব্ধ রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় এসে তাসফিকে এইভাবে মাঝে শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো। সব মেয়েটার ফাজলামি শয়তানি তা সে ঠিকই বুঝেছে। সে শক্ত কণ্ঠে বলল, পাশে সরে ঘুমান। আমি জানি আপনি ঘুমাননি ম্যাডাম, সো নাটক বন্ধ করে সরেন। কি করে বুঝলো সে ঘুমায়নি আজও? তবুও তাসফি সরল না, ঘাপটি মেরে পড়ে রইল। নিস্তব্ধ এবার তাসফির মাথায় জোরসে টোকা মারল। তাসফি ব্যথায় আউচ শব্দ করে উঠল। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, কি ম্যাডাম, টেকনিক পছন্দ হয়েছে তো আপনার? তাসফি তার দিকে রাগী চোখে তাকিয়ে সরে বসল। নিস্তব্ধ গায়ে কাঁথা টেনে সাদা আলোর উজ্জ্বল লাইটখানা নিভিয়ে দিল। কালো ডিম লাইট জ্বালিয়ে দিল। আজব, আলো যখন করতে চাস তাহলে এমন কালো না লাগিয়ে লাইটটা অন্য রঙের লাগালে কি সমস্যা হয় এই ব্যক্তির? আজব সব কারবার। তাসফি কিছুক্ষণ উসখুস করে পেটের কথা উগরেই দিল। আচ্ছা বলুন তো আপা, কি কারণে হাসিব ভাইকে ডিভোর্স দিতে চাইছে? নিস্তব্ধ জবাব দিল না। তাসফি আবারও বলল, এই যে শুনছেন, বলুন না। নিস্তব্ধ চোখ খুলে রাগী চোখে তাকিয়ে বলল, পুচকে মেয়ে, তোমার এত কিছু জানার তো আমি প্রয়োজন দেখছি না। সকালে ক্লাস নেই, এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা ঠিক করো। এখন নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। তাসফি মুখ ভেঙচি কাটল। ইস, পড়াশোনা করো কেন? আমি পড়াশোনা না করে তোর জন্য রাখি নাকি? নিস্তব্ধ নিজের বালিশ নিচে হাতে তাসফির ওড়নাটা বের করে নাকের কাছে নিয়ে গন্ধ নিল। ইস, গন্ধে যেন কেমন নেশা ধরানো। তার কেমন মাতাল মাতাল লাগে নিজেকে। দেখেছো তোমরা, এই বদমাস ডাক্তার প্রতি রাতে বইয়ের ওড়নার ঘ্রাণ নিয়ে ঘুমাবে, অথচ বউকে স্বীকার করবে না। অসহ্য, অভদ্র, বদমাস নিস্তব্ধ ইয়াসার। উত্তপ্তময় একটি রৌদ্রোজ্জ্বল সকাল। বাতাস থেকে ভেসে আসছে ফুলেদের মন মাতানো মিষ্টি সুবাস। নিস্তব্ধ রুমে বেলকনিতে রয়েছে কতগুলো ফুল গাছ। লোকটা বোধহয় ফুল খুব পছন্দ করে। তবে যে ফুল খুব পছন্দ করে সে কি করে এমন কর্কশভাষী হতে পারে তাসফির জানা নেই। তাসফি তো জানতো যাদের ফুল পছন্দ তাদের মনটা হয় ফুলের মতো শুভ্র, হৃদয়টা হয় ঠিক ফুলের পাপড়িগুলোর মতো কোমল। তবে তার অহংকারী ডাক্তার সাহেবের হৃদয়ে মনটা এমন কঠোর নিষ্ঠুর হলো কি করে? অনেকগুলো দিন পর আজ স্বামী স্ত্রী তারা একসঙ্গে রাত্রি যাপন করেছিল। তবে সেটা কোনো মধুময় রাত্রি ছিল না, ছিল একে অপরের দিকে মুখ ঘুরিয়ে মুখ ভেঙিয়ে ঘাপটি মেরে থাকা। আজও তাসফি ঘুম থেকে উঠে নিস্তব্ধকে বিছানায় পেল না। এই লোক প্রতিদিন এত সকাল সকাল যায়টা কোথায়? তাসফি একদম রেডি হয়ে নিচে নেমে এলো। ফিরোজা বেগম বসেছিলেন ড্রয়িং রুমে সোফায় বসা। তিনি তাসফিকে কাছে ডাকলেন, এই মাইয়া, এই দিকে আয়, হুইন্না যা দেহি। নানির কথায় তাসফি ভ্রু কুঁচকে চাইল। এগিয়ে গেল তার দিকে, তারা দেখিয়ে বলল, বলো, কলেজে লেট হয়ে যাবে, দ্রুত বলো নানি। ফিরোজা বেগম তাসফির হাত ধরে তার পাশে বসালেন, বললেন, থাম, আমারে তোর কলেজ দেখাস না মাইয়া। অতঃপর তাসফির হিজাবের নিচে দিয়ে চুল হাতড়ালেন। তাসফি বাধা দিয়ে বলল, আরে আরে কি করছো নানি, হিজাব খুলে যাবে তো, আহা ছাড়ো তো।
ফিরোজা বেগম কপাল কুঁচকে অভিযোগ করে বললেন, প্রতিদিন আমি একই দেখি, বলতো নাত বউ। প্রত্যেক দিন চুল কয়রা শুকনা নিয়া ঢ্যাং ঢ্যাং করতে করতে বাইর হও। বলি ভেজা কবে দেখুম আমি শুনি? মরণের পরে? নাতি আমার বিয়ে করলো, 1 মাসের বেশি বিদেশ থিক্কা আইলো, তবুও তোমার চুল ভিজলো না এখনো? প্রত্যেক দিন সকাল সকাল চুলগুলা হুকনা নিয়া তোমার কলেজে যাওন লাগে। বলি সুখবর টুখবর কবে পাবো বলো তো দেখি আমি? তাসফির রাগ দেখিয়ে বলল, সেটা তুমি আমায় কেন জিজ্ঞেস করছো বলো তো বুড়ি? তোমার নাতিকেই জিজ্ঞেস করো না কেন চুল ভেজে না। তোমার নাতির কাছে না আসলে আমি কি করতে পারি বলো? তোমার নাতি একটা ইতর, একটা বদমাইশ। খবরদার আর একবার যদি তুমি খালি আমায় ধরেছো না বুড়ি, যত দোষ নন্দ ঘোষ, তাই না? তাসফি উঠে চলে যাবে, তখন ফিরোজা বেগম দেখলেন নিস্তব্ধ নিচে নেমে আসছেন। সে তাসফির হাত ধরে আবার ঠাস করে বসিয়ে দিলেন। তিনি ডাকলেন,